ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের পরীক্ষার ডেট ঘোষণা করেছে মার্চের 3 তারিখ 9, 10 এবং 11, 12 এই মাদ্রাস এসএলএসটির পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। তো আমাদের ইতিহাস সিলেবাস আমরা একটু দেখে নিই। আমাদের ইতিহাস সিলেবাসটাকে টোটাল 10টা ইউনিটে ভাগ করা হয়েছে। 10টা ইউনিট থেকে 90টা প্রশ্ন থাকবে। আমরা জানি মাদ্রাসাতে 90টা প্রশ্ন থাকবে, 1.5 ঘন্টা টাইম এবং নেগেটিভ মার্কিং আছে। 10টা ইউনিট আগে আমরা দেখে নিই। প্রথম ইউনিট সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য প্রথম ইউনিটের মধ্যে আছে। সিন্ধু সভ্যতার পতন, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ও জৈন ধর্ম, মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন, অশোকের ধর্ম, গুপ্ত সাম্রাজ্য এবং বাংলায় পাল ও সেন সাম্রাজ্য। এই টোটাল প্রাচীন ভারতের এই ইউনিটগুলি প্রথম ইউনিটের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ প্রাচীন ভারতের বিভিন্ন টপিকগুলি প্রথম ইউনিটের মধ্যে রাখা হয়েছে। দ্বিতীয় ইউনিটের মধ্যে সুলতানি যুগের কিছুটা অংশ রাখা হয়েছে। দিল্লি সুলতানের প্রতিষ্ঠা, দাসবংশ, খিলজি বংশ, তুঘলক বংশ, সুলতানির প্রশাসনিক কাঠামো, বিজয়নগর সাম্রাজ্য, প্রাদেশিক শক্তিসহ সুলতানি কাঠামো, ধর্মভিত্তিক শাসনতান্ত্রিক সমস্যা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কিছুটা মার্ক করা অপশান আছে। প্রত্যেকটা ইউনিটে এরকম কিছু কিছু মার্ক করা অপশান আছে। তাহলে এই মার্ক করা অপশানগুলো কি না, এই মার্ক করা অপশানগুলো 11 এবং 12-এর জন্য। বাকি যে মার্ক করা অপশানগুলো নেই সেই অপশানগুলো 9, 10-এর জন্য। এবং এই যে প্রত্যেকটা ইউনিটে এই যে মার্ক করা অপশানগুলো 3 নম্বর ইউনিটে দেখো মনসবদারি প্রথা এবং ধর্মীয় নীতি। তাহলে এই যে প্রত্যেকটা মার্ক করা অপশানগুলো 11 এবং 12 অর্থাৎ এসএলএসটি যে 11-12-এর পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য এক্সট্রা টপিক হিসেবে থাকছে। এবং বাকি যে টপিকগুলোতে মার্ক করা নেই সেই মার্ক না করা টপিকগুলো শুধুমাত্র 9 এবং 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জন্য পড়তে হবে। এরপরে আমরা দেখি 3 নম্বর ইউনিট সুলতানি সাম্রাজ্যের পতন, বাবর, ভারত আক্রমণের গুরুত্ব, বাবরের ভারত আক্রমণের গুরুত্ব, মুঘল আফগান দ্বন্দ্ব, শেরশাহ, মুঘল সম্প্রসারণ, মনসবদারি প্রথা এবং ধর্মীয় নীতি। এই মনসবদারি প্রথা এবং ধর্মীয় নীতি 11-12-এর মধ্যে আছে। বাকি যে পয়েন্টগুলো আমরা দেখলাম পুরোটাই আছে 9 এবং 10 এর সিলেবাসের মধ্যে। 4 নম্বর ইউনিট জাহাঙ্গীর ও শাহজাহান, আওরঙ্গজেবের সম্প্রসারণবাদী নীতি, মারাঠাদের সঙ্গে সংঘর্ষ, শিবাজি, আওরঙ্গজেব ও মুঘল সাম্রাজ্যের ভাঙন, মারাঠাদের সঙ্গে সংঘর্ষ, আঞ্চলিক শক্তির উত্থান এবং মুঘল সাম্রাজ্যের ভাঙন। তাহলে এই যে মারাঠাদের সঙ্গে সংঘর্ষ, মুঘলদের, আঞ্চলিক শক্তির উত্থান এবং মুঘল সাম্রাজ্যের ভাঙন, এই 4টে পয়েন্ট 11-12। বাকি যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো 9 এবং 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জন্য। 5 নম্বর ইউনিট পলিসি ও বক্সার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেওয়ানি লাভ এর প্রভাব, ব্রিটিশ সম্প্রসারণ, মহীশূর মারাঠা অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, পাঞ্জাব অধিগ্রহণ। এই পয়েন্টগুলো 5 নম্বর ইউনিটের নবম এবং দশম শ্রেণীর জন্য। বাকি মীর কাসিম, ব্যক্তিগত বাণিজ্য, ঔপনিবেশিক অর্থনীতি, ভূমি রাজস্ব ব্যবস্থা, সম্পদের নিঃসরণ, অবশিল্পায়ন, আধুনিক শিল্পের সূচনা। অর্থাৎ এই যে মীর কাসিম থেকে আধুনিক শিল্পের সূচনা, এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আমাদের 11-12-এর জন্য। বাকি যে পয়েন্টগুলো 9 এবং 10-এর জন্য। তাহলে সবাই একটি করে স্ক্রিনশট নিয়ে রাখা যেতে পারে। চলে আসি দ্বিতীয় পেজে। 6 নম্বর ইউনিট প্রথম পয়েন্ট আছে ব্রিটিশ 6 নম্বর পয়েন্টের মধ্যে প্রথম ইউনিট আছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ, ওয়াহাবি ফরাজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ,
শিক্ষা ও সমাজ সংস্কার, রামমোহন রায়, নব্যবঙ্গ আন্দোলন, বিদ্যাসাগর, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ, কংগ্রেসের পূর্বে রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রারম্ভিক কংগ্রেসের প্রকৃতি। অর্থাৎ এই যে টপিকগুলো আমরা বললাম, এই টপিকগুলো 9 এবং 10-এর জন্য। এরপরে 11-12-এর জন্য এক্সট্রা কী অংশ পড়তে হচ্ছে? পাইক, চুয়াড় বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আলিগড় আন্দোলন। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা আমাদের পড়তে হবে কি 11-12-এর জন্য। ঠিক আছে। 7 নম্বর ইউনিট চরমপন্থার উত্থান, বঙ্গভঙ্গ, স্বদেশী, গান্ধী ও ভারতীয় জাতীয়তাবাদ, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো, মুসলিম লীগ, পাকিস্তান প্রস্তাব, ভারত বিভাগ, স্বাধীনতা। এই যে ইউনিটগুলো অর্থাৎ আধুনিক ভারতের এই ইউনিটগুলো আছে 9-10-এর জন্য। বাকি এই পৃথক নির্বাচনী ব্যবস্থা, ব্রিটিশ বিভাজন ও শাসননীতি এগুলো আছে 11 এবং 12-এর জন্য। নাম্বার ইউনিট ফরাসি বিপ্লব, সন্ত্রাসী শাসন, রোবসপিয়ার, নেপোলিয়ন, আভ্যন্তরীণ সংস্কার পুনর্গঠন এবং নেপোলিয়নের পতন। তাহলে এই অপশানটা আমরা দেখছি 8 নম্বর ইউনিট থেকে আধুনিক ইউরোপ শুরু হচ্ছে। এখানে নবম এবং দশম শ্রেণীর ইউনিট এটা। 1789 খ্রিস্টাব্দের সামাজিক প্রেক্ষাপট এবং অগ্রগতি, এই ইউনিটটা 11 এবং 12-এর জন্য। চলে আসে পরের প্রশ্নে 9 নম্বর পয়েন্ট, ভিয়েনা কংগ্রেস, মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক সিস্টেম, 1830, 1848-এর বিপ্লব, জার্মানি ও ইতালির ঐক্য আন্দোলন। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো নবম এবং দশম শ্রেণীর জন্য। বাকি নতুন রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদ, উদারতাবাদ বা উদারতন্ত্র, সমাজতন্ত্র, ইংল্যান্ড ও ইউরোপের শিল্পায়ন। এই যে পয়েন্টগুলো, এগুলো কি? এগুলো 11-12-এর জন্য। 11-12-এর জন্য। চলে আসি আমাদের সিলেবাসের লাস্ট ইউনিট 10 নম্বর ইউনিট। 10 নম্বর ইউনিটে কী আছে? ঔপনিবেশিকতা, আফ্রিকা বিভাজন, জার্মানির ওয়েলপলিটিক নীতি, ত্রিশক্তি আঁতাত, ত্রিশক্তি মৈত্রী, প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং 1919 সালের প্যারিসের শান্তি সম্মেলন। এই যে ইউনিট, এই ইউনিটগুলো আছে 9 এবং 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জন্য। তাহলে এই 1919 সালের যে প্যারিসের শান্তি সম্মেলন এই পর্যন্তই আছে আমাদের দশম শ্রেণীর ইউনিটটা। এরপর বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো পুরোটাই আছে 11 এবং 12-এর জন্য। কী কী পয়েন্ট আছে? ইউরোপীয় সাম্রাজ্যবাদ, অর্থাৎ এখান থেকে আমাদের 11-12-এর ইউনিট শুরু হচ্ছে এবং এখানে গিয়ে 11-12-এর ইউনিট শেষ হচ্ছে। ইউরোপীয় সাম্রাজ্যবাদ, 19 শতকের শেষের দিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদের পিছনে অর্থনৈতিক কারণ, রাশিয়ান বিপ্লব, 1917 সালে রুশ বিপ্লব, ভাইমার প্রজাতন্ত্র বা জার্মানির ওয়েমার প্রজাতন্ত্র, জার্মানিতে নাৎসিবাদের উত্থান, ইতালিতে ফ্যাসিবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এই যে পুরো টপিকটা, এই টপিকটা আমাদের 11 এবং 12-এর জন্য। এবার আসে আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমাদের কেমনভাবে পড়া উচিত। আমরা দেখলাম আমাদের সিলেবাস টোটাল 10টা ইউনিটে বিভক্ত। এই 10টা ইউনিট থেকে কটা করে প্রশ্ন থাকবে? না, আমাদের মোট নাম্বার হলো 90। তাহলে 10টা ইউনিট থেকে যদি প্রত্যেকটা ইউনিট থেকে 9টা করে প্রশ্ন হয় তাহলে 90টা প্রশ্ন হচ্ছে। কিন্তু আমরা 2016 সালে যে SLST এবং মাদ্রাসার যে প্রশ্নপত্রটি হয়েছিল সেখানে দেখেছিলাম 55টা প্রশ্ন 10টা ইউনিটে ভাগ করা ছিল। তাহলে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী, যেহেতু ইউরোপ থেকে 3টে ইউনিট আছে, তো 3টে ইউনিটে প্রায় 16 থেকে 17টা প্রশ্ন থাকার কথা ছিল, কিন্তু প্রশ্ন হয়েছিল 12টা থেকে 13টা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানেও গড়ে ভারত থেকে একটু বেশি প্রশ্ন থাকতে পারে এবং ইউরোপ থেকে যে 3টে ইউনিট সেই 3টে ইউনিট থেকে একটু কম প্রশ্ন থাকতে পারে এভারেজ অনুযায়ী। তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে টোটাল আমাদের প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত এবং আধুনিক যুগের ভারত, এই শুধুমাত্র ভারত থেকে 7টা ইউনিট। তাহলে 7 9 63 নাম্বার আমাদের ভারতের উপর থেকে থাকা উচিত এবং বাকি 3টে ইউনিট ইউরোপ থেকে, অর্থাৎ 27টা প্রশ্ন ইউরোপ থেকে থাকা উচিত। কিন্তু যদি আমরা বিগত বছরের SLSTর প্রশ্নটি খেয়াল করি তাহলে
সেই অনুযায়ী আমরা যদি এবার দেখি, আমাদের মিনিমাম 20 থেকে 22টি প্রশ্ন ইউরোপ থেকে থাকবে, যেহেতু 3টে ইউনিট, এবং বাকি 65 থেকে 67-68টি প্রশ্ন আমাদের ভারতের ইতিহাস থেকে থাকবে। এই হলো আমাদের সিলেবাস নিয়ে আলোচনা, এবং সিলেবাসের বাইরে কোন ইউনিট থেকে কটি প্রশ্ন থাকতে পারে তার একটা সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের যদি আমাদের ভিডিওটি কিছুটা উপকারী বলে মনে হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। আমরা এমসিকিউ কিছু প্রশ্ন তোমাদের জন্য আনার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।